আজকের গল্প কফিন রহস্য। দেবল দেববর্মা। পুজোর ছুটিতে গোয়া যাওয়ার ঠিক হতেই প্রলয় নেচে উঠল। তার বাবা বললেন, সামনের বছর পরীক্ষা, তাই এই বছরটা বেরিয়ে নাও, বাট মাইন্ড দ্যাট আগামী বছর আর কোনো কথা নয়, শুধু পড়া আর পড়া। প্রলয় বলল, তাহলে কলকাতায় সুশান্তকে একটা চিঠি লিখি বাবা, ওকেও সঙ্গে নিলে হয় না? তার মা বলল, চিঠি লিখতে দোষ নেই, দিদি জামাইবাবুর যদি অমত না থাকে তাহলে সুশান্ত চলে আসবে। আহা, বেচারি এতদূর যাবার সুযোগ হয়তো চট করে পাবে না। প্রলয়ের বাবা বললেন, তাহলে 2-4 লাইন আমাকেই লিখতে হয়, নইলে শুধু প্রলয়ের কথাই সুশান্তকে পাঠিয়ে দিতে তোমার জামাইবাবু হয়তো আপত্তি করবেন। তা ঠিক, প্রলয়ের মা সায় দিল, বলল, সেবার সেই নাগরাজনের সঙ্গে কেরালাতে গিয়ে তোমার ছেলে যা কাণ্ড করেছিল সব শুনে জামাইবাবু শুধু গম্ভীর হয়ে গেলেন। সুশান্তর সঙ্গে 3 দিন নাকি বাক্যালাপ করেননি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দিদিকে বললেন, ছেলে যে ঘরে ফিরেছে এই তোমার ভাগ্যি, নইলে একটা বিপদ ঘটলে আশ্চর্য হবার মতো কোনো কারণ ছিল না। প্রলয় বলল, এতে গম্ভীর হবার কি আছে? আমরা বুদ্ধি খাটিয়ে একটা স্মাগলারের দলকে ধরিয়ে দিতে পেরেছি, তার জন্য গভর্নমেন্ট থেকে আমাদের পুরস্কার দিয়েছিল, সেটা কম হলো নাকি? রাত্রিতে প্রলয় চিঠি লিখল, প্রিয় সুশান্ত, তোকে একটা দারুণ খবর দিচ্ছি। পুজোর ছুটিতে বাবা হঠাৎ গোয়া যাবার প্ল্যান করেছেন। শুনে অবধি আমার যা উত্তেজনা হচ্ছে, তোকে সঙ্গে নেবার কথা বলতেই মা বাবা দুজনেই রাজি। সেই মর্মে মেসোমশাইকে চিঠি দেওয়া হচ্ছে, বাবা নিজেই লিখবেন। ইতিমধ্যে তুই মাসিকে বলে কয়ে আগেই রাজি করিয়ে নিবি, যাতে মেসোমশাই আর অমত করতে না পারেন। তারপর সোজা চলে আয়, অক্টোবর মাসের 16 তারিখে রওনা হব, লক্ষ্মী পুজোর একদিন পরে। তার আগেই তুই সশরীরে হাজির হবি, সেই আশায় দিন গুনছি। আজকের কাগজে একটা অদ্ভুত খবর পড়েছিস? গোয়া থেকে 20 কিলোমিটার দূরে রঙ্গনাথপুরম গ্রামের এক প্রাচীন শিব মন্দির থেকে অষ্টধাতু নির্মিত প্রায় 15 কিলো ওজনের এক নটরাজ মূর্তি খোয়া গেছে। সংবাদে প্রকাশ যে মূর্তিটি 5 ফুট উঁচু এবং মোহাম্মদ ঘড়ির ভারত আক্রমণের সময় নিরাপদ রক্ষণাবেক্ষণের জন্য এটি গুজরাট থেকে গোয়ায় নিয়ে আসা হয়। পুলিশের অনুমান যে বিদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে একদল আন্তর্জাতিক চোরাচালান কারবারি এই মূর্তিটিকে অপহরণ করেছে। আমার কি ভয় হয় জানিস? শেষ পর্যন্ত এই অপহৃত মূর্তিটার সঙ্গে আমাদের ভাগ্যনা জড়িয়ে যায়, আর তাহলেই 16 কলা পূর্ণ। বাবা জানতে পারলে আমাকে আস্ত রাখবেন না, তল্পিতল্পা গুটিয়ে গোয়া ছেড়ে চলে আসতে বাধ্য করবেন। তুই এলেই কথা হবে, কবে রওনা হচ্ছিস জানাবি। ভালোবাসা, ইতি প্রলয়। রওনা হবার ঠিক আগের দিন বিকেলে সুশান্ত এসে পৌঁছালো। পরদিন বোম্বাই মেলে ওরা রওনা হলো। এসি স্লিপারের রিজার্ভেশন করা ছিল। প্রলয়ের বাবা রেলে কাজ করেন, সেই সুবাদে তাদের ফ্রি পাস। শুধু সুশান্তর জন্য একটা টিকিট নিতে হয়েছে, তাও রেলের লোক বলে জোগাড় করতে অসুবিধা হয়নি। মাঝপথে 2 রাত্রির বোম্বাই মেল সগর্জনে ছুটেছে। স্টেশন, গ্রামগঞ্জ, শহর, বাজার হুশ করে পেরিয়ে এলো। কয়েকটা বড় স্টেশনে ট্রেন থামল, ফের দৌড় দৌড়। 2 রাত্রির কাটিয়ে পরদিন সকালে গাড়ি ভিক্টোরিয়া টার্মিনাসে থামল। সুশান্ত বলল, বোম্বাইতে আমরা একদিন থাকবো, তাই না? হ্যাঁ। প্রলয় মাথা হেলিয়ে সায় দিল, বলল, গোয়া যেতে হলে বোম্বাই না এসে উপায় নেই, তাই একটা দিন থাকতেই হচ্ছে। ব্যাখ্যা করে প্রলয়ের বাবা বললেন, এখান থেকে গোয়া যাওয়ার 3 রকম উপায় হতে পারে। প্রথমটা স্থলপথ, বোম্বাই থেকে গোয়া লাক্সারি কোচ যাওয়া যায়।
অবশ্য রেলপথেও যাওয়া চলে, কিন্তু মাঝপথে ট্রেন বদল ঝঞ্ঝাট অনেক। দ্বিতীয়টি জলপথ। বোম্বাই বন্দর থেকে গোয়াগামী স্টিমার আছে, প্রায় 24 ঘন্টার রাস্তা। তৃতীয় পন্থাটি হল বিমান। বোম্বাইয়ের সান্তাক্রুজ এয়ারপোর্ট থেকে গোয়ার প্লেন ছাড়ে, সেই বিমান আবার যাত্রী নিয়ে ফিরে আসে। বোম্বাই থেকে প্লেন ছাড়ল বেলা 1টা নাগাদ। 2টো বাজবার অনেক আগেই বিমান রানওয়ের মাটি স্পর্শ করল। ডাবল এম এয়ারপোর্ট থেকে বেরিয়ে তারা একটা ট্যাক্সিতে উঠল। 30 কিমি রাস্তা, ভাড়া হাঁকল 150 টাকা। পানাজির ট্যুরিস্ট হোস্টেলে ঘর বুক করা ছিল। মান্ডবী নদীর ঠিক পাশেই 6তলা বাড়ি। নদী আর ট্যুরিস্ট হোস্টেলের মাঝখানে কালো পিচের রাজপথ এঁকে বেঁকে চলে গিয়েছে। ঘরের সামনে প্রশস্ত ব্যালকনি। সেখানে দাঁড়িয়ে সুশান্ত আর প্রলয় মান্ডবী নদীর দিকে তাকিয়েছিল। নদী খুব প্রশস্ত নয়, অথচ গভীর বলেই মনে হয়। খেয়া নৌকার মতো 2টো স্টিমার শত শত যাত্রীকে পারাপারে সাহায্য করছে। প্রলয়ের বাবা বললেন, আমি নিচে নেমে ট্যুরিস্ট বাসের টিকিট কেটে আনি, যদি পাই তাহলে কাল সকালে নর্থ গোয়া ট্যুরে বেরিয়ে পড়ব। ট্যুরিস্ট হোস্টেলে দেওয়া একটা তোয়ালে হাতে নিয়ে প্রলয়ের মা বাথরুমে গেলেন। 4 তলায় পাশাপাশি 2খানা ঘর। একখানা ঘরে প্রলয় আর সুশান্ত, পাশের কামরা তার মা বাবার জন্য নির্দিষ্ট আছে। নিজেদের ঘরে ঢুকে প্রলয় বলল, এখানকার কাগজে সেই খবরটা আবার ছেপেছে। কোন খবরটা? সুশান্ত প্রশ্ন করল। ঈষৎ গম্ভীর গলায় প্রলয় বলল, সেই যে রঙ্গনাথপুরম গ্রামের অষ্টধাতু নির্মিত প্রায় 15 কিলো ওজনের নটরাজ মূর্তি চুরি যাওয়ার ঘটনা। তুমি কোথায় দেখলে? প্রলয় জবাব দিল, বাবা যখন রিসেপশন কাউন্টারে দাঁড়িয়ে খাতায় নামধাম লিখছিলেন, তখন এক ভদ্রলোককে কাগজ পড়তে দেখলাম। প্রথম পাতাতেই অপহৃত সেই নটরাজ মূর্তির ছবি। পুলিশ সন্দেহ করছে মূর্তিটা এখনো গোয়াতেই রয়েছে, বিদেশে পাচার হয়নি। সুশান্ত বলল, 15 কিলো ওজনের অষ্টধাতুর মূর্তি, চট করে কোথাও পাঠানো কঠিন, কারো না কারো চোখে পড়বে। মূর্তিটা ভারী সুন্দর। প্রলয় বলল, ছবি দেখেই মন ভরে যায়। তাহলে আসল জিনিসটা কেমন হবে বুঝতেই পারছো। তোমার কি মনে হয় মূর্তিটা এখনো বিদেশে পাচার হয়নি? সেটাই স্বাভাবিক। 15 কিলো ওজনের অত বড় একটা মূর্তি পাচার করতে হলে ঝঞ্ঝাট আছে। প্লেনে নিয়ে গেলে কাস্টমস চেকিংয়ে ধরা পড়তে বাধ্য। তাছাড়া জলপথ মানে জাহাজেও পাঠানো যায়, কিন্তু সেখানেও একই অবস্থা। শুল্ক বিভাগের অফিসাররা ছেড়ে কথা কইবে না। সুশান্ত বলল, যাকগে, তুমি যেন আবার ওই নিয়ে মাথা ঘামিও না। গোয়া বেড়াতে এসেছ, ট্যুর শেষ হলেই ভালো ছেলের মতো বাড়ি ফিরে যাবে, নইলে মেসোমশাই এমন বেঁকে বসবেন যে বেড়ানোটাই ভণ্ডুল হতে পারে। চোখ টিপে প্রলয় বলল, তুই একটু দাঁড়া, রাস্তার ওপারে একটা ম্যাগাজিনের স্টল রয়েছে, চট করে আজকের নিউজ পেপারটা কিনে আনি। মিনিট 4-5 বাদেই সে ফিরে এলো, হাতে একটা খবরের কাগজ, গোয়া নিউজ। প্রলয় বলল, এই দেখ সেই নটরাজ মূর্তির ছবি। কি আর্টিস্টিক কাজ লক্ষ্য করেছিস? দীর্ঘকাল ধরে শিল্পী এটি তৈরি করেছেন। একদা মোহাম্মদ ঘড়ির হাত থেকে বাঁচানোর জন্য মূর্তিটিকে রঙ্গনাথপুরমে সরিয়ে আনা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। সুশান্ত জিজ্ঞেস করল, কাগজে এই অপহরণের বিষয়ে কি লিখেছে? প্রলয় বলল, রঙ্গনাথপুরমের মন্দির হতে মূর্তিটা চুরি যায় 23 অক্টোবর, অর্থাৎ 15-16 দিন আগে। সেদিন হঠাৎ ইলেকট্রিক লাইনের গণ্ডগোলের জন্য
রাত 9টা থেকে প্রায় সমস্ত রাত্রির গ্রামে কারেন্ট ছিল না। এছাড়া মন্দিরের 3জন সিকিউরিটি গার্ডের মধ্যে 2জন ছুটিতে ছিল। তৃতীয় ব্যক্তি রাত 1টার পর ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে তার আগেই মূর্তিটি অপহৃত হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ গ্রামের 2জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। নানা জিজ্ঞাসাবাদের পরও মূর্তির কোনো হদিশ মেলেনি। পুলিশের অনুমান নটরাজ মূর্তিটি বিদেশে পাচার করার মতলব নিয়ে গায়েব করা হয়েছে। সম্ভবত ভিনদেশে এখনো সেটি চালান হয়নি। সন্দেহবশে পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের ছেড়ে দিয়েছে? হ্যাঁ, তবে পুলিশের ধারণা গঞ্জালেস নামে এক কুখ্যাত চোরাচালান কারবারি মূর্তি চুরির সঙ্গে জড়িত। কাগজের 7 পৃষ্ঠায় গঞ্জালেসের একটা ছবিও ছাপা হয়েছে। কই দেখি। সুশান্ত কাগজের পাতায় প্রায় হুমড়ি খেয়ে পড়ল। ফের চোখ তুলে বলল, লোকটাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি? না, প্রলয় ঈষৎ হেসে জবাব দিল। কাগজে তার 2টো কারণ লিখেছে। প্রথমত, গঞ্জালেসের কাছে এমন কিছু সাক্ষ্য প্রমাণ আছে যার থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত করা যায় যে ঘটনার রাত্রিরে সে বোম্বাইতে ছিল। দ্বিতীয়ত, গ্রেপ্তারের আশঙ্কায় লোকটা গোয়া হাইকোর্ট থেকে আগাম বেল নিয়ে বসে আছে। ইতিমধ্যে প্রলয়ের বাবা ফিরে এসে ঘোষণা করলেন নর্থ গোয়া সাউথ গোয়া ট্যুরের টিকিট তিনি পেয়েছেন। আগামীকাল নর্থ গোয়া এবং পরদিন সাউথ গোয়া বেড়াতে যাওয়া হবে। প্রলয় বলল, তোমরা একটু জিরিয়ে নাও, আমি আর সুশান্ত চট করে বাজারটা ঘুরে আসি। বাথরুম থেকে বেরিয়ে তার মা বলল, বাজারে গেলে বিস্কুটের একটা প্যাকেট নিয়ে আসবি, সকাল বিকাল চায়ের সঙ্গে খাওয়া হবে। বাজারে ঢুকে 2জনে এদিক সেদিক ঘুরে বেড়ালো। হঠাৎ একটা দোকানের দিকে নজর পড়তেই প্রলয় ভুরু তুলে তাকালো। সুশান্ত জিজ্ঞেস করল, কি দেখছ অত মনোযোগ দিয়ে? দোকানে কি বিক্রি হয় লক্ষ্য করেছিস? প্রলয় পাল্টা প্রশ্ন করল। সুশান্ত ঈষৎ বিস্ময় প্রকাশ করে বলল, তাই তো। ওগুলো কি? দেখে তো মনে হয় লম্বা কাঠের বাক্স, যেমন সেতার কিংবা গিটারের জন্য লাগে। মুচকে হেসে প্রলয় বলল, আমার অনুমান ওগুলো কফিন, ডেড বডি নিয়ে যাওয়া হয়। কফিন? সুশান্ত অস্ফুটে বলল, গোয়াতে এমনি কফিন বিক্রি হয়? বাড়ে। প্রলয় অপাঙ্গে এক পলক সুশান্তকে দেখল, বলল, এদেশে পর্তুগিজরা অনেকদিন রাজত্ব করে গেছে, খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা কম নয়, সুতরাং কফিনের চাহিদা আছে। সুশান্ত বলল, চলো এবার বিস্কুট কিনে টুরিস্ট হোস্টেলে ফেরা যাক। কিন্তু তার আগে কফিনের দোকানটা একবার ভালো করে দেখে আসি। কফিনের দোকানে আবার কি দেখবে? সুশান্ত বিরক্তি জানালো। বলল, যত উদ্ভুটে শখ তোমার। হাসতে হাসতে প্রলয় এগিয়ে গেল, পিছনে সুশান্ত। কফিনের দোকানটার সামনে দাঁড়িয়ে সে তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু লক্ষ্য করছিল। একজন ছোকরা কর্মচারী কাছে আসতেই সে জিজ্ঞেস করল, কফিন এখানেই তৈরি হয় বুঝি? ছোকরা ইংরেজি জানে। ঈষৎ হেসে জবাব দিল, ইয়েস, ফ্যাক্টরি ইজ বিহাইন্ড। সুশান্ত মন্তব্য করল, আবার ফ্যাক্টরিও দেখবে নাকি? আরে না না, প্রলয় জবাব দিল। তারপর কি মনে হতে একটা কফিনের ডালা খুলে বলল, এটা যেন একটু বেশি গভীর। ইয়েস। ছোকরা পূর্বের মতো হাসল, বলল, ওটা স্পেশাল অর্ডার, ডিজাইনটা ভদ্রলোক নিজে করে দিয়েছেন। কফিনটা আরো কয়েকবার পরীক্ষা করে প্রলয় ঈষৎ গম্ভীর হল। সেই কর্মচারীকে লক্ষ্য করে শুধালো, কফিনটা কবে ডেলিভারি নেবে জানেন? হ্যাঁ, 2 দিন বাদে। আজ সকালে ভদ্রলোক এসে তাই বলে গেছেন। ডেলিভারি নিতে উনি গাড়ি নিয়ে আসবেন।
সুশান্তর কাঁধে একটা হাত রেখে প্রলয় শুধু বলল, চল টুরিস্ট হোস্টেলে ফেরা যাক। ফেরার সময় সুশান্ত জিজ্ঞেস করল, আচ্ছা, কফিনের ডালাটা খুলে তুমি কি অত দেখছিলে? না, তেমন কিছু নয়। প্রলয়ের কণ্ঠস্বর ঠিক প্রাঞ্জল শোনাল না। অনেকক্ষণ পরে সে বলল, আসলে আমার মনে একটা খটকা লেগেছে। খটকা আবার কি? সুশান্ত ভুরু তুলে তাকালো। ধৈর্য ধরো, প্রলয় হেসে বলল, সবুরে মেয়া ফলে। নর্থ গোয়া আর সাউথ গোয়ার ট্যুর শেষ হলো। পরের দিন সমস্ত দুপুর প্রলয় টানা ঘুমিয়ে কাটাল। বিকেল 4টে নাগাদ বিছানা থেকে নেমে মুখ হাত ধুয়ে সে বেরোবার জন্য তৈরি হলো। সুশান্তকে ডেকে বলল, জামা কাপড় বদলে নে, এখনই আমাদের বেরোতে হবে। কোথায়? সেই কফিনের দোকানে। সুশান্ত ভুরু কুচকে শুধল, কি ব্যাপার বলো দেখি? ওই কফিনের দোকানটা তোমাকে এত টানছে কেন? বারে, তুই এরই মধ্যে ভুলে গেলি? 2 দিন বাদে, মানে আজই সেই কফিনটা ডেলিভারি নেবার কথা। কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে প্রলয় বেরিয়ে পড়ল সুশান্তর সঙ্গে। তার মা বলল, সন্ধ্যের আগেই ফিরে এসো, কিন্তু অজানা অচেনা জায়গা, এত ঘোরাঘুরির দরকারটা কি? মান্ডবী নদীর তীর ধরে দুজনে হাঁটতে শুরু করলো। বাজারের পিছনে সেই কফিনের দোকানটায় পৌঁছতে 15 মিনিটও লাগলো না। আগের দিনে সেই ছোকরা আজও বসে প্রলয়কে দেখেই চিনতে পারল। একগাল হেসে বলল, কফিনটা তো ডেলিভারি নিয়ে গেছে। কখন? আজ সকালে একটা কভার ভ্যানে তুলে নিয়ে চলে গেল। ব্যাগ থেকে সেই পুরনো গোয়া নিউজ পত্রিকাটি বের করে প্রলয় দ্রুত সাতের পাতায় চোখ রাখল। গঞ্জালেসের ছবিটা দেখিয়ে ছোকরাকে জিজ্ঞেস করল, কফিনটা যে ডেলিভারি নিয়ে গেল তাকে দেখতে কেমন, এই ছবির মতো? কাগজে ছাপা ছবিটার দিকে এক পলক তাকিয়ে ছোকরা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই তো কফিনের অর্ডার দিতে এসেছিল, আবার আজ সকালে ডেলিভারি নিয়ে গেল। সুশান্ত বলল, ওর ঠিকানা নিশ্চয়ই এদের খাতায় লেখা আছে। থাকার কথা, প্রলয় চিন্তিত মুখে বলল, কিন্তু ঠিকানাটা যে সত্যি তাই বা কি জোর গলায় বলতে পারে? কফিনের দোকান থেকে গঞ্জালেসের ঠিকানাটা সংগ্রহ করে প্রলয় বেরিয়ে এলো। সুশান্তকে বলল, আমার সন্দেহটা যে অমূলক নয় তা এখন বেশ বুঝতে পারছি। তুমি কি বলতে চাও? সুশান্ত শুধল। প্রলয় বলল, আমার দৃঢ় বিশ্বাস এই কফিনের মধ্যে রহস্য লুকিয়ে আছে। কি যে বলো? সুশান্ত নাস্তিকের মতো নেতিবাচক ভঙ্গিতে তাকালো। বলল, তুমি নিজেও জানো গোয়াতে খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা অনেক, তাই মৃতদেহ কবরখানায় নিয়ে যেতে কফিনের প্রয়োজন হয়। গঞ্জালেস সেই কারণেই এটা অর্ডার দিয়ে ডেলিভারি নিয়েছে। এর মধ্যে আবার রহস্য কোথায়? রাস্তার ধারে 3-4টে মোটরসাইকেল দাঁড়িয়ে। গোয়াতে এরা ট্যাক্সির মতো প্যাসেঞ্জার নেয়। শহরের মধ্যে যে কোনো জায়গায় যেতে 3 টাকা ভাড়া। প্রলয় একটা বাইকের পিছনে বসে সুশান্তকে অন্য একটায় উঠতে নির্দেশ দিল। গঞ্জালেসের ঠিকানাটা বলতেই মিনিট 7-8 বাদে একটা গলির মুখে বাইক এসে থামল। চালক বলল, বাড়িটা গলির ভিতরে, একটু এগিয়ে খুঁজে নিতে হবে। 8-10টা বাড়ি ছাড়িয়ে নির্দিষ্ট গৃহের সামনে তারা এসে পৌঁছল। হলুদ রঙের দোতলা বাড়ি, একটা কভার ভ্যান সামনে দাঁড়িয়ে। সুশান্ত চাপা গলায় বলল, এই ভ্যানটাতে করেই কফিনটা নিয়ে এসেছে? ঠিকানাটা তাহলে ভুল দেয়নি। প্রলয় দাঁতের দাঁত চেপে কথা কইল, কফিনটা নিশ্চয়ই ভেতরে রেখেছে। সম্ভবত। গঞ্জালেসের খোঁজ করবে নাকি?
সুশান্ত ফিসফিস করল। প্রলয় কোনো জবাব দেবার আগেই বাড়ির দরজা খুলে গঞ্জালেস বেরিয়ে এলো। এক মাথা চুল, ঈষৎ লালচে, রিজু, শক্ত সমর্থ গড়ন, বয়স 40-এর মতো। খুব লম্বা কিংবা বেটেও নয়, মাঝারি উচ্চতা। পরনে একটা জিন্সের প্যান্ট, গায়ে আকাশি নীল রঙের জামা। তাদের দুজনের মুখের উপর বায়সের মতো এক ঝলক সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে সে হাঁটতে হাঁটতে বড় রাস্তার দিকে এগিয়ে গেল। প্রলয় বলল, আমরা ওকে ফলো করব। গঞ্জালেস পিছন ফিরে তাকালো না। সম্ভবত তার তাড়া ছিল, অথবা অল্প বয়সী দুটো ছেলেকে সে ধর্তব্যের মধ্যে আনেনি। বড় রাস্তার উপরে একটা মোটরসাইকেলের পিছনে উঠে সে রওনা দিল। প্রলয় প্রায় দৌড়ে এসে অপেক্ষামান একটা অটোরিকশাতে উঠে বসল, পিছু পিছু সুশান্ত। অটোরিকশাটা স্টার্ট নিতেই প্রলয় ইংরেজিতে বলল, ওই মোটরসাইকেলটাকে ফলো করুন, যেভাবে হোক ওর নাগালের মধ্যে পৌঁছাতে হবে। প্রচণ্ড বেগে মোটরসাইকেলটা ছুটছে, তার পিছনে অটোরিকশাটা যেন প্রাণীর দায়ে দৌড়চ্ছে। ভাগ্যিস ওর গন্তব্যস্থল বেশি দূর নয়, নইলে অটোরিকশার সাধ্য কি যে মোটর বাইকটার সঙ্গে পাল্লা দেয়। মিনিট 4-5 বাদেই মোটরসাইকেলটা সমুদ্রের কাছে একটা ছোট বাজার গোছের জায়গায় এসে থামল। প্রলয়ের নির্দেশ মতো অটোরিকশাটা একটু দূরেই গতিহীন হলো। দূর থেকে দুজনেই লক্ষ্য করল, মোটরসাইকেল থেকে নেমে গঞ্জালেস একটা দোকানের ভিতরে ঢুকল। প্রায় বিড়ালের মতো সন্তর্পণে লঘু পা ফেলে দুই বন্ধু সেই দোকানটার কাছে এসে দাঁড়ালো। সামনে সাইনবোর্ডে নাম লেখা, PR জয়চন্দ্রন অ্যান্ড কোন, এক্সপোর্টার্স অফ সিফুড অ্যান্ড আদার জেনারেল মার্কেন্ডাইজ। সুশান্ত জিজ্ঞেস করল, জেনারেল মার্কেন্ডাইজ কথার অর্থ কি? ওর মানে হলো সাধারণ দ্রব্য সামগ্রী, অর্থাৎ দুনিয়ার সমস্ত মাল এর আওতায় আসতে পারে। গঞ্জালেস এখানে কেন এসেছে সেটা বলা কঠিন, প্রলয় জবাব দিল। ঈষৎ হেসে ফের যোগ করল, হয়তো কোনো রপ্তানির ব্যাপারেই মালিকের সঙ্গে সলা পরামর্শ হবে। সুশান্ত বলল, গঞ্জালেসের পিছনে এমনি ছোটাছুটি করে কি লাভ? লাভ লোকসানের হিসেব কি এত তাড়াতাড়ি হয়? তোকে তো সেদিনই বলেছি সবুরে মেওয়া ফলে। প্রলয় হাসল। প্রায় আধ ঘন্টা বাদে গঞ্জালেস সেই দোকানটা থেকে বেরিয়ে এলো। প্রলয় আর সুশান্ত তখন উল্টো মুখে সমুদ্রের দিকে তাকিয়ে। এক নজর ওদের লক্ষ্য করে গঞ্জালেসের মনে বোধহয় সন্দেহ দানা বাঁধল। তাই সে ক্রুদ্ধভাবে গটগট করে পা ফেলে সোজা প্রলয়ের সামনে এসে দাঁড়ালো। কুৎসিত মুখভঙ্গি করে শুধল, এই তোমরা কে? আর চোখে তার মুখের দিকে তাকিয়ে প্রলয় তাচ্ছিল্যের সঙ্গে জবাব দিল, ট্যুরিস্ট। কোথা থেকে এসেছ? ওয়েস্ট বেঙ্গল। এখানে কি দরকার? কিছু না। প্রলয় নির্বিকার ভঙ্গিতে মাথা নাড়ল। বলল, একটা অটোতে চেপে চলে এলাম সমুদ্র দেখতে, কিন্তু একটু আগেই যেন তোমাদের অন্য জায়গায় দেখলাম। কি জানি। কাঁধ ছাকিয়ে প্রলয় একটা থিয়েটারই ঢং করল। বলল, এই কদিনে নর্থ গোয়া, সাউথ গোয়া, আরও কত জায়গা ঘুরে এলাম। গঞ্জালেস কি যেন ভাবল। পরক্ষণই একটা জ্বলন্ত দৃষ্টি ছুড়ে দিয়ে দ্রুত পায়ে সে অন্যদিকে চলে গেল। সুশান্ত জিজ্ঞেস করল, এখন কি করবে তাহলে? প্রলয় কোনো জবাব দেবার আগেই দীর্ঘকায় এক ব্যক্তি তাদের পথ রোধ করে দাঁড়ালো। মুখ তুলে আগন্তুককে সে খুঁটিয়ে নিরীক্ষণ করল। পরনে ফুল প্যান্ট, গায়ে সাদা জামা। পরিষ্কার ইংরাজিতে সে প্রশ্ন করলে, ওই লোকটা তোমাকে কি বলছিল? এক মুহূর্ত চিন্তা করে প্রলয় জবাব দিল, তেমন কিছু নয়। মানে জিজ্ঞেস করছিল আমরা কে, কোথা থেকে এসেছি ইত্যাদি। জবাবে লোকটা কিন্তু সন্তুষ্ট হয়নি। সে বলল, কিন্তু আমার যেন মনে হলো গঞ্জালেস তোমাদের উপর বেদম চটে গিয়েছে। ভুরু তুলে প্রলয় প্রশ্ন করল,
আপনি কি জানতে পারি? যদি বলি গঞ্জালেসের লোক, তোমাদের ওয়াচ করছি? সে কেমন অদ্ভুত হাসল। প্রলয় মাথা নাড়ল, বলল, হুম, আপনি গঞ্জালেসের লোক নন, বরং তার প্রতিপক্ষ। সম্ভবত ওর উপর নজর রাখছেন। আগন্তুক সহাস্যে তার পিঠ চাপড়ে বলল, রাইট, তোমার সঠিক ধারণা করবার ক্ষমতা আছে। তারপর পকেট থেকে একটা লাল কার্ড বের করে বলল, এই দেখো, আমি হলাম অ্যান্টি স্মাগলিং স্কোয়াডের অফিসার, আর গঞ্জালেস এই অঞ্চলের এক কুখ্যাত স্মাগলার। ওর গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়। গঞ্জালেস কিন্তু চোরাচালানের কাজ দিব্যি চালিয়ে যাচ্ছে আপনাদের স্কোয়াডকে কলা দেখিয়ে, বলেই সে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করল। এই ধরনের মন্তব্যে যে কোনো অফিসারের চটে যাওয়ার কথা, বিশেষ করে সেটা বালখিল্যদের মুখে শুনলে। কিন্তু আগন্তুক আদৌ চটল না, বরং হাসল, বলল, আমার মনে হচ্ছে গঞ্জালেসের গতিবিধির সম্বন্ধে তুমি কিছু জানো। আগে এখনো সেটা অনুমান, প্রমাণ কিছু পাইনি। গঞ্জালেস বোধ হয় তাই তোমাদের উপর চোটপাট করছিল। প্রলয় মুচকে হাসল, বলল, কারো গোপন খবর জানবার চেষ্টা করলে সে নিশ্চয়ই চটে যাবে। না, অফিসার হেসে বলল, তুমি দেখছি বেশ ইন্টেলিজেন্ট ছেলে। আচ্ছা, কাল 10টা নাগাদ একবার আমাদের অফিসে আসতে পারবে? কেন? গঞ্জালেসের সম্বন্ধে আমার যা অনুমান সেটা জানতে চান? ধরো তাই। প্রলয় এক মুহূর্ত চিন্তা করল, বলল, বেশ, যেতে আমার আপত্তি নেই, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমার অনুমানকে ভিত্তি করে যদি কোনো অ্যাকশন হয়, তাহলে সেই অপারেশনে আমাদের সঙ্গে নিতে হবে। অফকোর্স, এতে অমত করবার কি আছে? অপারেশন হলে তোমরা নিশ্চয়ই সঙ্গী হবে। অফিসার চলে গেলে প্রলয় পা টিপে টিপে PR জয়চন্দ্রন অ্যান্ড কোংয়ের দরজায় উঁকি দিল। ভিতরে টেবিল চেয়ারে বসে 7-8 জন লোক মনোযোগ সহকারে কাজ করছে। একটি মেয়ে মেশিনে খটাখট শব্দ তুলে কি যেন টাইপ করছিল। 15-16 বছরের একটি ছেলে হঠাৎ দরজা ঠেলে বেরিয়ে এসে প্রলয়ের মুখের দিকে তাকাল। কৌতূহলের সঙ্গে প্রশ্ন করল, তুমি কে? কাকে চাই? একগাল হেসে প্রলয় ওর সঙ্গে বন্ধুত্ব করবার চেষ্টা করল। বলল, আমরা ট্যুরিস্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। আজ বেড়াতে বেরিয়ে হঠাৎ এদিকে চলে এলাম। তা গোয়া কেমন লাগছে? চমৎকার, বীচগুলো এত সুন্দর, ভ্যাগাটর, আঞ্জুনা, কালানগুটে আর কোলভা। কয়েক মিনিটের মধ্যেই বন্ধুত্বটা জমে উঠল। প্রলয় জিজ্ঞেস করল, তোমাদের এই কোম্পানি এক্সপোর্টের কাজ করে, তাই না? হ্যাঁ, কত জিনিস যে রপ্তানি হয় তা শুনলে অবাক হয়ে যাবে। কিরকম? যেমন ধরো কফিন। এই তো সামনের শনিবার ভাস্কোপোর্ট থেকে 30টা কফিন বিদেশে চালান যাবে। 30টা কফিন? বিস্ময়ে প্রলয় চোখ দুটো প্রায় কপালে তুলল। এতে অবাক হবার কি আছে? ছেলেটি হেসে ফেলল, বলল, গত নভেম্বর মাসে 52টা কফিন রপ্তানি হয়েছিল। শনিবার 30টা কফিন কোথায় পাঠানো হবে? হংকং। সেখান থেকে আবার অন্যত্রও যেতে পারে। ওর কাছ থেকে বিদায় নিয়ে প্রলয় আর সুশান্ত একটা অটোরিকশাতে উঠল। গাড়ি স্টার্ট নিতেই চালককে নির্দেশ দিল, পানাজি ট্যুরিস্ট হোস্টেল। পরদিন সকালে প্রলয় আর সুশান্ত আলবুকাক স্ট্রিটে সেই অফিসারের সঙ্গে দেখা করতে গেল। লোকটি তাদের আপ্যায়ন করে বলল, আরে এসো এসো, তোমাদের জন্যই অপেক্ষা করে আছি। প্রলয় আর সুশান্ত দুটো চেয়ার দখল করে বসল। অফিসার জিজ্ঞেস করল, গঞ্জালেস যে চোরাচালানের কাজ চালিয়ে যাচ্ছে, তুমি সেটা কেমন করে জানলে? এটা অনুমান, তাছাড়া একথা তো কাগজেই লিখেছে। আপনি গত সোমবারের গোয়া নিউজ পড়েননি? পেপারে গঞ্জালেসের ছবি বেরিয়েছে। অফিসার মাথা নাড়ল, বলল, হুম, তুমি প্রশ্নটা এড়িয়ে যাচ্ছ।
আমার ধারণা তোমার কাছে অন্য কোনো খবর আছে। প্রলয় চাপা গলায় বলল, ঠিক খবর নয়, তবে একটা অনুমানের কথা বলতে পারি। এক মুহূর্ত থেমে ফের যোগ করল, বোধহয় সেটা অভ্রান্ত। তাই নাকি? অফিসার উৎসাহিত হল। শুধুল, অনুমানটা কি? ঈষৎ হেসে প্রলয় আগের মতো চাপা গলায় সমস্ত ব্যাপারটা জানিয়ে দিল। বলল, শনিবার ভাস্করপুর থেকে কোন জাহাজ হংকং যাত্রা করবে সেটা এখনই জানা দরকার। শনিবার মানে কাল? তাহলে এখনই খোঁজ নিতে হয়। বিলম্ব না করে অফিসার টেলিফোনে ডায়াল করল। গুয়ানিজ ভাষায় 2-4 মিনিট কথা হলো। তারপর টেলিফোনটা নামিয়ে রেখে বলল, SS মিৎসুবিশ শনিবার রাত্রি 10টায় হংকং যাত্রা করবে। অফিসার ফের বলল, কার্গো অর্থাৎ মালপত্র শিপমেন্টের কাজ সারাদিন ধরেই চলে। তবু আমি আন্দাজ করছি কফিনগুলো সন্ধ্যের আগে পোর্টে এসে পৌঁছবে না। শেষ মুহূর্তে ওগুলো জাহাজে তোলার চেষ্টা করবে। তাছাড়া চোরাচালানের কাজ রাতের অন্ধকারে হাসিল করতেই সুবিধে। প্রলয় আর সুশান্ত নীরবে শুনছিল। অফিসার তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ভাস্কো পোর্টে তোমরা কাল বিকেলে আসতে পারবে? তা পারি, প্রলয় জবাব দিল। বলল, কিন্তু আপনাকে পাবো কোথায়? পোর্টের কাস্টমস চেকিং সেন্টারে এসে আমার নাম বলবে, মিস্টার ভার্গিস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্টি স্মাগলিং স্কোয়াড, তাহলেই খোঁজ পাবে। অফিসারের ঘর থেকে বেরিয়ে সুশান্ত জিজ্ঞেস করল, কাল বিকেলে ভাস্কো পোর্টে যাবে? অবশ্যই। মিস্টার ভার্গিসের সঙ্গে তাই কথা তো হলো। সমুদ্রের বুকে বিকেলে ছায়া পড়েছে। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমে। মিস্টার ভার্গিসকে বেশ চিন্তিত দেখালো। চেয়ারে বসে নিবিষ্ট মনে কি যেন ভাবছেন। প্রলয় আর সুশান্তকে ঘরে ঢুকতে দেখে হালকা হাসবার চেষ্টা করে বলল, কফিনগুলো এখনো এসে পৌঁছয়নি। নিচের ঠোঁটটা ঈষৎ কামড়ে প্রলয় মন্তব্য করল, আপনি তো বললেন সন্ধ্যের পর হয়তো পোর্টে এসে পৌঁছবে। শেষ পর্যন্ত তাই হলো। অন্ধকার ঘনিয়ে আসবার কিছু পরেই মিস্টার ভার্গিসের টেলিফোনটা বেজে উঠল। একটা ট্রাক বোঝাই 30টা কফিন শিপমেন্টের জন্য এসে পৌঁছেছে। রিসিভারে মুখ রেখে ভার্গিস জিজ্ঞেস করলেন, কাস্টমস আর সিকিউরিটি চেকিং শুরু হয়েছে? হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত কোনো গন্ডগোল ধরা পড়েনি। ভার্গিস ফের জিজ্ঞেস করল, শিপিং এজেন্টের লোক ছাড়া কোম্পানির তরফের আর কেউ এসেছে? হ্যাঁ, এক্সপোর্টারের 2 জন লোক সঙ্গে আছে। আইসি বলি রিসিভারটা নামিয়ে রেখে ভার্গিস তখনই জিপে উঠে বসল, সঙ্গে সিকিউরিটি। প্রলয় আর সুশান্ত গাড়ির ভিতরে। ভার্গিস বলল, চেকিংয়ে কিছু না পাওয়া গেলে কফিনগুলো শিপমেন্ট করতে দিতে হবে। আটক রাখবার কোনো উপায় নেই। প্রলয় বলল, শুধু একটা কফিন ভালো করে পরীক্ষা করলেই চলবে। তার গায়ে ছোট্ট একটা চীনা অক্ষর লেখা আছে। আশ্চর্য, তুমি চীনা অক্ষরও পড়তে পারো নাকি? সামান্য। প্রলয় সলজ্জ হাসল। বলল, অক্ষরটা দেখিয়ে আমার প্রথম সন্দেহ হলো যে কফিনটা চীনা অধ্যুষিত কোনো অঞ্চলে রপ্তানি হতে পারে। তখনও চেকিং শেষ হয়নি। ডালা খুলে কফিনগুলোর পরীক্ষা চলছে। ভার্গিস এসে প্রলয়কে কি ইঙ্গিত করতেই সে কফিনগুলোর পর্যবেক্ষণে লেগে গেল। তারপর টোকা মেরে একটা কফিনকে চিহ্নিত করতে স্কোয়াডের লোকেরা সেটা সরিয়ে নিয়ে গেল। বিলম্ব না করে প্রলয় বলল, কফিনের ভিতর কাঠের একটা পাতলা পার্টিশন দিয়ে দুভাগ করা হয়েছে। জোরে ধাক্কা দিলেই একটা ফাঁপা আওয়াজ শুনতে পাবেন। ভার্গিস হুকুম করল, পার্টিশনটা সরিয়ে ফেলো। প্রলয় বলল, তার আগে ওই এক্সপোর্টারের লোক দুটোকে ডেকে আনুন। পরীক্ষাটা ওদের সামনে হলেই তো ভালো। লোক দুটো গা ঢাকা দেবার মতলবে ছিল, কিন্তু সিকিউরিটি চেকিংয়ের গেট পেরিয়ে যেতে পারেনি। তাদের ধরে আনতে
ভার্গিসের কানের কাছে মুখ নামিয়ে প্রলয় ফিসফিস করল, একজনের যেন ছদ্মবেশ বলে মনে হচ্ছে। কালো গোপজোড়ায় টান দিতেই সেটা দিব্যি উঠে এলো, পরচুলাও আলগা। ধরা পড়ে গঞ্জালেস হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করছিল, কিন্তু সিকিউরিটির লোকেরা জবরদস্ত শক্তিমান। কয়েক সেকেন্ড ধস্তাধস্তির পর গঞ্জালেসকে তারা সম্পূর্ণ কবজা করে ফেলল। আসল রহস্যটা ফাঁস হলো কাঠের পার্টিশনটা সরিয়ে ফেলার পর। কফিনের ভিতরে উকি দিয়ে ভার্গিস সহর্ষে চিৎকার করে উঠল। শুধু ভার্গিস নয়, সিকিউরিটি গেট ভেঙে সমস্ত পোর্টই প্রায় উঠে এসেছে। আশ্চর্য, কফিনের ভিতর কোনো মৃতদেহ নেই। তাহলে কি ওটা? প্রলয় বলল, এই তো সেই রঙ্গনাথপুরম গ্রামের অপহৃত নটরাজ মূর্তি, আজ রাত্রিরে বিদেশে পাচার হচ্ছিল। সকলেই ঝুঁকে সবিস্ময়ে লক্ষ্য করল পার্টিশনের আড়ালে 15 কিলো ওজনের অষ্টধাতু নির্মিত নটরাজ মূর্তি পরম প্রশান্তিতে শায়িত রয়েছে। প্রলয় আরও বলল, অষ্টধাতু নটরাজ মূর্তিটা বিদেশে পাচার করা খুব কঠিন হয়ে পড়েছিল। 15 কিলো ওজন। শেষ পর্যন্ত এই সুযোগটা গঞ্জালেসের হাতে এসে গেল। কফিনের ভিতর পাতলা পার্টিশন করে নটরাজ মূর্তিটা চালান দেবার ব্যবস্থা পাকা করে ফেলেছিল। মান্ডবী নদীর পাশ দিয়ে গাড়ি চলেছে। পানাজি, মাপুসা, টোনাপাওলা, পোর্ট ভাস্কো, মায়েম লেক, বম জেসাস, ব্যাসিলিকা সব পিছনে পড়ে রইল। ভার্গিস নিচে ড্রাইভ করে ওদের ডাবলিম এয়ারপোর্টে সি অফ করতে যাচ্ছে। প্রলয়ের বাবা বললেন, ছেলেটার এই দোষ, রহস্যের গন্ধ পেলেই পাগল। শেষ পর্যন্ত গোয়া বেড়াতে এসে এই কাণ্ডটি বাঁধিয়ে বসবে আমি তা স্বপ্নেও ভাবিনি। ভাগ্যিস এসেছিল। আর চোখে প্রলয়ের দিকে তাকিয়ে ভার্গিস মন্তব্য করল, বলল, তাই তো নটরাজ মূর্তিটা এদেশেই রয়ে গেল। প্রলয় আর সুশান্ত বাগড়া না দিলে এতক্ষণে নীল সমুদ্রে কতদূর পাড়ি দিত কে জানে। আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।